ওকে, আমি আজকে আমার পুরো জার্নিটা এখন পর্যন্ত ফুল প্রথম থেকে বলতেছি। আমি এখন আছি গুয়াংজু, চায়না। আজকে হচ্ছে 15ই আগস্ট, অলরেডি 12টার পরে হয়ে গেছে। সো আমার প্লেন ছিল রাত 10টা 10-এ। আমি বাসা থেকে খুব তাড়াতাড়ি রওনা দিই। দেন দেন আমার হচ্ছে এয়ারপোর্টের জ্যামের কারণে এবং বাংলাদেশের পলিটিক অবস্থা নেগেটিভের জন্য রাস্তায় প্রচুর জ্যাম ছিল। স্টুডেন্টরা অনেক জায়গায় চেক করতেছিল, অনেক ট্রাফিক ছিল। তারপর আমি জাস্ট 10:30টার দিকে, সরি 9:30টার দিকে আমি ঢুকি হচ্ছে এয়ারপোর্টের মধ্যে। সো আলহামদুলিল্লাহ আমি সব কিছু কমপ্লিট করে প্লেনে আমি ছিলাম সবচেয়ে লাস্ট যাত্রী চেকিং এবং ইমিগ্রেশন ক্রস করতে। এবং ইমিগ্রেশন ক্রস করার পরে আমি এর আগে আমাকে প্রচুর পরিমাণে দেখলাম যে বিভিন্ন সংস্থার লোকজন, নাম বলবো না, তারা এয়ারপোর্টটাকে একবার নিরাপত্তার চাদরে ঢাইকা দিছে। সো দেন আমাকে অনেক রকম প্রশ্ন করে, ডকুমেন্টস জানতে চায়, আমার প্ল্যান কি, কিভাবে ঘুরবো, A to Z। আমি মানে সেম কথা বললাম এবং আমাকে নর্মালি তারা 2-3 মিনিট সময় নেয় এবং সময় নেওয়ার পরে আমাকে ছাড়ে। তারপরে আমি উঠি প্লেনে ওঠার পরে আমাকে নিয়ে আসে হচ্ছে একবারে ডিরেক্ট ফ্লাইট ইউএস বাংলাতে। চলে আসি হচ্ছে গুয়াংজুতে। নামি এয়ারপোর্ট থেকে জাস্ট খালি প্লেন থেকে বের হইলাম, বের হওয়ার সাথে সাথেই দেখতেছি কয়েকজনকে অটোমেটিক তারা নিয়ে যেতেছে, আলাদা একটা লাইনে দাঁড়া করাইতেছে, সবাইকে একটা লাইনে। আমি যেটা ভিডিও করব বাংলাদেশের রাস্তা থেকে আসার পর্যন্ত বা এই পর্যন্ত একটা ভিডিও করব, আমি সাহস পাই নাই। সো আমি চিন্তা করলাম কি করব, আমি ভিডিও না করি, আমি যেই সামনে আমার যে ইমিগ্রেশন এক্সাম এটাকে আমি কমপ্লিট করি। দেন আমার ইমিগ্রেশনের আস্তে আস্তে আমি যাই। অনেকেরই দেখতেছি 4-5টা মানে লোকজন ইমিগ্রেশনের, তারা বিভিন্ন জায়গায় প্লেন থেকে নামার পর এক গ্রুপ, তারপরে হচ্ছে ওই যে হাইটা যায়, একটু সামনে গেলে আবার আরেক গ্রুপ, আবার ইমিগ্রেশনের আগে একটা গ্রুপ, ইমিগ্রেশন একটা গ্রুপ। সো টোটাল আমাকে 4-5 জায়গায় ফেস করতে হয়েছে এয়ারপোর্ট, মানে প্লেন থেকে নামার পরে এয়ারপোর্টের মধ্যেই। ঠিক আছে, আমি ইমিগ্রেশনের অফিসার পর্যন্ত যাওয়া পর্যন্ত আমার 4-5 জায়গায় ফেস করতে হয়েছে। সো 4-5 জায়গায় যখন আমি ফেস করছি, দেন আমাকে হোটেল বুকিং, আমার কবে বের হব, কবে আজকে ঢুকলাম, কোথায় কোথায় ঘোরার প্ল্যান, মানে সবাই সেম প্রশ্ন। এবং আমি হোটেল বুকিং দিয়ে আসছি বাট পেমেন্ট করিনি কনফার্ম। ওকে, এবং আমার সাথে আরও 2জন ছিল। আমি ফুল তাদেরকে আমার A to Z হিস্টোরি বলি। আমার কাছে মনে হলো যে এটা তাদের একটা চেকিং রুলসের মধ্যে পড়ে, নর্মালি লাগলো। এবং আমার প্রথম যে মানে প্লেনে নামার পর যে আমাকে আস্ক করছিল এবং ইমিগ্রেশন পর্যন্ত যে 4 জায়গায় আমি ফেস করছি, আমার আমার কিন্তু কথা একরকমই ছিল, আমি কিন্তু কথা চেঞ্জ করি নাই এবং কথা চেঞ্জ করি নাই। দেন ওনাদেরকে আমি বললাম, তো বলার পরে আমাকে পাসপোর্ট দেখলো এবং আমার আস্তে আস্তে মানে একটা পর্যায়ে ভালোই লাগতেছিল প্রথমে। পরে দেখলাম যে এত আজ করার কি আছে। পরে শুনলাম একজনের কাছ থেকে এখান থেকে হংকং চলে যাওয়া যায়। হংকং, ওখানে চলে গেলে অনেকে কাজ করতে পারে এবং বাংলাদেশ থেকে প্রায় 10 থেকে 15 হাজার মানুষ হংকংয়ে ঢুকে গেছে। সো আমি হংকংয়ে টা শুনলাম যে এই জন্য একটা মানুষদেরকে বেশি ইয়া করে, বাট চায়নাটা এরকম ছিল না। তারা খুবই সুন্দর করে সবাই হ্যান্ডেল করতো এবং ওয়েলকাম জানাইতো। আসলে আমরা বাংলাদেশিদেরই কিছু ভুলের কারণে কিছু জনের জন্য আমরা এখন সবাই এটা ফেস করতেছি। বিভিন্ন দেশের মানুষ ছিল আমার সাথে প্লেনে, বাট আমাদেরকেই এরকম করছে। জিনিসটা টোটালি অড লাগলো, কষ্টও পাইছি। আমরা আসলে কোনো কিছুই আমাদের মানে আয়ত্তে রাখতে পারি না, মেনটেন করতে পারি না। ওভারঅল সব কিছু মিলে আমার এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমার হচ্ছে ভাইরা এবং তার ফ্রেন্ড, তারা আসবে 16 তারিখ 10টায়, তারা আসতে আসতে হবে 17 তারিখ। সো আমি আমার এখন পর্যন্ত তাদের জন্য ওয়েট করি না কি করি, আমি টোটাল বিষয়টা এখন একা। আর এখন রাত বাজে এখানে প্রায় 4টা প্লাস। 4টা প্লাস, আমি নামছিলাম ঠিক 3:30টার দিকে। 3:30টার দিকে আমার ইমিগ্রেশন ক্রস করতে প্রায় 1 ঘন্টার মতো উপরে লাগছে, তাহলে 4:45টার মতো অলরেডি এখন বাজে। সো বাইরে যেহেতু অন্ধকার, এখনো মেট্রো চালু হয়নি। ট্যাক্সিতে আমার কাছে টাকা চাইলো, কিন্তু আমি এখন গেলেও আমার লাভ নাই, কারণ বাইরে একবারে সব অন্ধকার। ওই যে গাড়ি ঘোড়া দেখা যেতেছে চলতেছে, আমি পাশেই বসে আছি। দেন পাশে বসে আছি, ওয়েট করতেছি একটু ফর্সা হোক, কারণ সব জায়গায় ভালো খারাপ আছে। দেন আমি
আমি কি বলি যে আমার সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি ইউটিউবটা খুলছিলাম খুবই শখ কইরা, বাট আমার আস্তে আস্তে দেখলাম যে সবাই একটু ভালো রেসপন্স এবং একটা মেমোরি থাকে, যে কোনো জায়গায় দেখা যায়। আমার আলহামদুলিল্লাহ ভালো একটা ফ্যামিলি মেম্বার হয়েছে। আমি এটার জন্য খুবই খুশি। আপনাদের সবাইকে অনেক থ্যাঙ্কস। আমি আসলে প্রফেশনাল ভিডিও করতে পারি না, আমি যতটুকু ঘুরি আমি আমার মতো করে রেকর্ড করি। আমি ভাবছিলাম যে হয়তো আমি আমার মতো করে রেকর্ড করব, আমার মতো করে জিনিসটা স্মৃতি আমি বের করে দেখব, বাট দেখলাম যে না, এটা পরে আস্তে আস্তে পুরো পাবলিক হয়ে যেতেছে। সো ভালোই লাগতেছে, সবাই দেখতেছে। সো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমার কয়েকটা ভিডিও খুব ভালো হয়েছে, আমি এটা অনেক কাছ থেকে শুনতে পারছি। সো জি, আমার নেশাটাই হচ্ছে ঘোরাফেরা। আমি অনেক দিন ঘোরাফেরা করতে চাই, নেশার মতো এই নেশার মধ্যেই থাকতে চাই। এবং আমি চায়নাতে ভালো করে কোনো ভিডিও করব না, আমি টোটাল খাওয়া দাওয়া, হোটেল, আমার এক্সপিরিয়েন্স A to Z, এখান থেকে আমার কি প্ল্যান, আমার আমি এগুলোই শেয়ার করব। জাস্ট আমি আমার ফুল এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স শেয়ার করব। খাওয়া দাওয়ার দাম কেমন, 2024 সালের আগস্ট মাসের আমি 15 তারিখে আসলাম। সো এখন বর্তমানে দাম কেমন, ট্রান্সপোর্ট, মানুষজন, ওভারঅল সব কিছু মিলিয়ে কেমন যাইতেছে, এগুলোই আমি শেয়ার করব। সো সবাই দোয়া করেন। আর হচ্ছে ভিডিওটা আর বড় করব না, বাট যাদের নেগেটিভ চিন্তা ভাবনা চায়নাতে আইসা উল্টাপাল্টা কিছু করবেন, এটা ভুলেও করেন না, ঠিক আছে? মান সম্মানের সাথে সাথে A to Z সব কিছুই হারাবেন। আর আমি পার্সোনালি বলতে চাই, আপনি যদি বিজনেসের জন্য আসতে চান, বিজনেসের জন্য আসেন, ট্যুরিস্টের জন্য আসলে ট্যুরিস্টের জন্য আসেন। মানে যেটা আসবেন ওইটাই ফোকাস করে, ওইটার মধ্যে একটু মানে নিজের প্রিপারেশন নেবেন, রিহার্সাল করবেন ইমিগ্রেশন ফেস করার। কারণ ইমিগ্রেশন ফেস করতে পারলে পৃথিবীর কোনো দেশ আর মানে অসম্ভব কিছু না। আমি আসলে খুব ছোটোবেলা থেকে ঘুরি, আমার 4টা পাসপোর্ট। আমি একটু দেখাই, আমি কখনো এটা দেখাই নাই। সো আমার এই 4টা পাসপোর্ট আমার আজকে প্রায় আমার বয়সের কি বলবো, মানে আমার আমার প্রথম পাসপোর্টের ছবিটা দেখাই, তাহলে আমি কত সাল থেকে ঘুরি। ঠিক আছে, আমি জাস্ট আমার ছবিটা দেখাইতেছি। এটা হচ্ছে আমার ছোটবেলার ছবি, এবং এই পাশে আমার এই ছোটবেলা থেকে এবং এখন পর্যন্ত আমার এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে আমার এখানে 4টা পাসপোর্ট। ঠিক আছে, আমি এগুলো সব ঘুইরা শেষ করছি, এবং আমি ঘুইরা খুব ছোটবেলা থেকে কিন্তু ঘুরি। ইন্ডিয়ান এম্বাসি যে বয়সে ফেস করছি, ওই বয়সে হাতে লেখা পাসপোর্ট ছিল। সো আমার ইন্ডিয়া প্রায় 35 বার প্লাস হয়েছে ইন্ডিয়া যাওয়া। ইন্ডিয়ার এখন আমি ফুল কমপ্লিট করতে পারি নাই। আমার এই চায়না এটা 9 নাম্বার কান্ট্রি। আমি একা একা এখানে সাহস করছি, এত মানুষ ছিল নেগেটিভ কথা বলছে, ধৈরা রেখা দিবে, এয়ারপোর্টে ঢুকতে দিবে না, লজ্জা। বাট আমি ফেস করছি। আমি কখনো কোনো ট্রাভেল গ্রুপের সাথে ঘুরি নেই, জাস্ট খালি আকাশবাড়ি হলিডেজ থেকে একটা শ্রীলঙ্কা মালদ্বীপের প্যাকেজ নিয়েছিলাম, কারণ মালদ্বীপটা অনেক এক্সপেন্সিভ, এটা বাজেটের বাইরে চলে যায়। এছাড়া আমার যতগুলো ট্যুর আছে ওভারঅল সবগুলোই আমি নিজে নিজে কমপ্লিট করছি। আসলে বের না হইলে বোঝা যাব না। আর সবচাইতে ইম্পর্ট্যান্ট কথা, ইমিগ্রেশন ফেস করাটা কনফিডেন্ট থাকলে কোনো প্রবলেম নেই। ডকুমেন্টস, তারপরে হচ্ছে পাসপোর্টের সাথে মানে NID কার্ড এবং ডকুমেন্টস A to Z সব কিছু থাকলে কোনো সমস্যা নেই। এবং আমি ভিসাটা যখন করছি তখন কিন্তু চায়নার কিন্তু কোনো ইন্টারভিউ ছিল না। তারপরে আমার সিঙ্গাপুর, মালয়েশিয়া যাওয়ার থাকার কারণে আমি একটা এজেন্সি থেকে, ট্রাস্টেড একটা এজেন্সি থেকে ভিসা করি। আমার ব্যাংকে স্টেটমেন্ট থাকতে হয় হচ্ছে প্রায় 3 লাখ প্লাস। আমাকে বলে দিছিল 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ছবি 2 কপি, ভিজিটিং কার্ড, প্যাড। আমি যেহেতু বিজনেস করি, আমি আমার ডকুমেন্টসগুলোই দিছি। এবং যাদের হচ্ছে জব করে তাদের জব অ্যাকাউন্ট, জব স্যালারি, তারপরে হচ্ছে জবেরটা আমি হয়তো প্রপারলি বলতে পারতেছি না, ভুল হইলে কেউ নিজের মতো করে যায় না নিয়ে, ওই এজেন্সি থেকে করলে ওরাই বলে দেয়, একটা রিকোয়ারমেন্টস দিয়ে দেয়। ছবি তুলতে হয়, NOC লাগে। তারপরে হচ্ছে আমি আমার কথাই বলি। তারপর আমি আমার কাছ থেকে ভিসা খরচ বাবদ অনেক জায়গায় 11,000 12,000, বাট আমি খোঁজাখুঁজি করার পরে 9,500 টাকা দিয়ে তুললাম, ভিসা করছে। আমার প্রায় 8 দিনের মতো লাগছে ইন টোটাল, অফ ডে এবং অন ডে মিলে 8 দিনের মতো লাগার পরে আমার ভিসা হয়ে যায়। তারপর আমি টিকিটটা কাটি। টিকিটটা আমি যখন জুন মাসে ছিল আমার ভিসাটা, ঠিক আছে, আমার জুন মাসে
তখন আমি প্লেন ফেয়ারটা অনেক কম পেয়েছিলাম, বাট আমাদের সাথে আমরা যেহেতু 3 জন আসবো, আমাদের 2 জনের ভিসা হয়ে গেছে, পরে আর একটা ভাই ভিসার জন্য ওনার জন্য ওয়েট করতে, তখন প্লেন ভাড়া ডিরেক্ট 50 ছুঁই। পরে আমরা চিন্তা করলাম যে আমরা আবার ওই সময় কিন্তু আবার এয়ার চায়নাটা চালু করে, ঠিক আছে, 15ই জুলাই এয়ার চায়না চালু করে 2024 সালে ডিরেক্ট বেজিং, ঢাকা থেকে বেজিংয়ে ডিরেক্ট কোনো ফ্লাইট ছিল না। পরে আমরা ডিরেক্ট ফ্লাইটে ওইটা টিকিট কাটি, বাট বাংলাদেশের রাজনৈতিক সমস্যার কারণে এয়ার চায়না টোটালি ওদের ইয়াটা বাদ দিছে, ওইটা আমরা রিফান্ড পাওয়া যাবো, 1 মাসের মতো সময় লাগবে। পরে আবার নতুন করে টিকিট কাটি এই 14 তারিখের, আমাদের 14 তারিখ প্ল্যান ছিল, আমরা 14 তারিখের টিকিট কাটি। পরে আমার ব্রাদারের এবং তারও ফ্রেন্ডের প্রবলেম হয়, যে জন্য আমরা তারা 16 তারিখ আসবে। এখন আমার প্ল্যানিংটা একটু অন্যরকম হয়ে গেছে, আমি কিভাবে প্ল্যান সাজাবো এখনো কিচ্ছু জানি না, তাদের জন্য ওয়েট করব না আমি আমার মতো করে মুভ করব, আমার এখনো কোনো কিছু প্ল্যান নাই। আর এই তো আমি টিকিটটা সবসময় 1 মাস আগে কাটলে সবচেয়ে ভালো, মানে ভিসা পাওয়ার পরে, ভিসার আগে কেউ অ্যাডভান্স টিকিট কাটেন না, কম দামে পাইলেও, তখন দেখা গেলে ভিসা না পাইলে তখন বিশাল বড়টা লস। যত যাই হোক না কেন ভিসা পাওয়ার পরে টিকিট কাটবেন, এটা হলো সবচেয়ে মানে ফার্স্ট কথা। আর সবসময় অফ সিজনে ঘোরার ট্রাই করতে হবে, যেমন অফ সিজনটা হইতেছে মানে পৃথিবীর মধ্যে আমি যতগুলো দেখলাম অফ সিজনটা হচ্ছে আমার কাছে মনে হয় এপ্রিল থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আমার কাছে কেন জানি মনে হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত, সেপ্টেম্বর মাস পর্যন্ত আমার কাছে অফ সিজন। আমি এই সময়টাতে যেখানেই গেছি না কেন অনেক চিপ প্রাইজে অনেক কিছু পাইছি, এই টাইমটা আমি ঘোরাফেরার জন্য রাখি। আর ফ্যামিলি নিয়ে গেলে সবসময় আমি অকেশনগুলোতে যাই, যেমন আমি লাস্ট টাইম যখন সিঙ্গাপুর ভিয়েতনাম গেছিলাম, ভিয়েতনামের হোটেল প্রাইস ছিল খুবই কম, বাট আমি যদিন যাই ওই দিন হচ্ছে ভ্যালেন্টাইন ডে থাকে, ভ্যালেন্টাইন ডে থাকার কারণে আসলে ঘুম দোস্ত তো কথা বের হইতেছে না, ভ্যালেন্টাইন ডে থাকার কারণে আমার হোটেল প্রাইস পরে প্রায় হচ্ছে, যে রুমটার ভাড়া ছিল 5 থেকে 8,000 টাকা, ওই রুমটার ভাড়া অলমোস্ট ডাবল হয়ে যায়, এবং সাথে বাফেটও থাকে, কিন্তু কোনো মানুষজন লাস্টে টেন্ট করে বুংতাওতে ছিল। আচ্ছা, ভিয়েতনামের কথা আরেকদিন বলবো, এখন যেহেতু চায়না আছি, চায়নার A to Z এখন পর্যন্ত আমি মৌখিক বললাম, কারণ ভিডিওর সিচুয়েশন নাই, নাহলে আমি ওভারঅল টোটালটাই ভিডিও করতাম। সো ভিডিওটা আর বড় করবো না, সবার কাছ থেকে এখন পর্যন্ত এতটুকুই, আমি পরে বাকিটা সুন্দর করে আপডেট করব, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।